বালিশটি পিঠের নিচে দিতে যাব তখনই আমি দেখতে পাই বইটি, অর্থাৎ বইটা এতক্ষণ আমার বালিশের নিচেই ছিল, অথচ আমরা এটিকে ঢাকায় ফেলে এসেছিলাম। বইটি দেখে রুমের বাকি সদস্যরাও ভয় পেয়ে যায়। হামিদ কর্কশ্বরে বলে, আমি এইটা আগেই সন্দেহ করেছিলাম, এমন কিছু হতোই, গতকাল রাতেও আমার সাথে ঘটেছে। হামিদের প্রশ্নে আমি বলে উঠি, কি হয়েছিল গতকাল রাতে? এরপর হামিদের সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনাটি শেয়ার করে। হামিদের সাথে কি হয়েছিল তা জানতে হলে আপনাদের অপেক্ষা করতে হবে এই গল্প শেষ হওয়া পর্যন্ত। এই গল্প শেষ হওয়ার পর আমি আরও একটি গল্প আনবো, যে গল্পটির নাম দেওয়া হয়েছে কালো জাদু। এই কালো জাদু গল্পে হামিদ নিঃস্বার্থভাবে সাহায্য করতে গিয়ে কতটা ভয়ের সম্মুখীন হয়েছিল এবং নিপার সাথে আসলে কি হয়েছিল তা খুব সুন্দরভাবে বিশ্লেষণ করা হয়েছে। তো যারা হামিদ এবং নিপার সম্পর্কে জানতে চান তারা কমেন্টে কালো জাদু গল্প চাই লিখে কমেন্ট করুন। আমি কালো জাদু গল্প তখনই আনবো যখন আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন। তো যারা হামিদ ভাইয়ের ব্যাপারে জানতে আগ্রহী এবং নিপার ব্যাপারে জানতে আগ্রহী তারা কমেন্ট করুন। হামিদের মুখে শুরু থেকে শেষ অবধি শুনে আমার গা শিউরে ওঠে। শুধু আমার সাথেই এমনটি ঘটেনি, হামিদের সাথেও ঘটেছে। যাই হোক, আপাতত আমরা এটি থেকে বাঁচার উপায় খুঁজে যাচ্ছিলাম। বিয়ের অনুষ্ঠান শেষ করে আমরা চলে যাই গ্রামে। ব্যাগে ছিল সেই বইটি, যেহেতু ওটা পিছুই নিয়েছিল তাই সাথে নিয়ে নিলাম। এদিকে হামিদ আবার রায়হানের ব্যাপারে জানতে চাই। আমার মনে আছে শুরুতে রায়হান বলেছিল কাজ শেষে তার বই তাকে ফেরত দিতে। এইবার গ্রামে গিয়ে রায়হানের থেকে একটা উপায় নেওয়া লাগবে। তবে বইকে পিছু চালানোর পর রায়হানকে উত্তম মাধ্যম দিবই দিব। গ্রামে এসে হামিদ তার বাড়ির দিকে রওনা করে, আমি যাই আমার বাড়ির দিকে। রাতে বাজারে দেখা হবে বলে দুইজন দুই দিকে যাই। আমি বাড়ির সামনে আসতেই আমার বাবাকে দেখতে পাই, কাঁধে একটা কোদাল আর ঝুড়ি নিয়ে মাঠে যাচ্ছিলেন। আমাকে দেখে উনি কিছুক্ষণ তাকিয়ে রইলেন, হয়তো চেনা মুখে অচেনার ছাপ দেখতে পাচ্ছেন। মাত্র 2 মাসের ব্যবধানে আমি এতই রোগা হয়ে গেছি যে আমার বাবা আমাকে হয়তো চিনতে পারছিলেন না। তবে পিতা তো কয়েক মুহূর্ত তাকিয়ে থাকার পর এগিয়ে এসে বলে, রাফি। আমার চোখ বেয়ে পানি ঝরতে থাকে নিমেষেই। বাবার চোখেও পানি দেখতে পেয়েছি। বাবা কোদাল আর ঝুড়ি মাটিতে ফেলে দিয়ে আমার কাছে আসে, আমার গালে মুখে হাতিয়ে জিজ্ঞেস করে, তোর এই হাল হলো কিভাবে বাবা? খাওয়া দাওয়া করিসনি? আমি কান্না করতে করতে বাবাকে জড়িয়ে ধরি। বাবার মনে হয়তো তখন নানান প্রশ্ন উকি দিচ্ছিল। বাবাকে জড়িয়ে ধরে শান্ত করার পর আমি ঘরের দিকে নিয়ে আসি। এদিকে আমার মা ঘর থেকে বেরিয়ে আসলেন। উনি আমাকে দেখে চিনতে পারছিলেন না প্রথমে। ধবধবে সাদা চামড়া আমার কালো হয়ে গেছে, চোখ ভিতরে গিয়ে গাল ভেঙেছে অনেক। যে কেউ শক্ট হয়ে যাবে আমি আগেই নিশ্চিত ছিলাম। তবে মা আমাকে কিছুক্ষণ দেখার পর যখন চিনতে পারে তখন তিনি হাওমাও করে কাঁদতে লাগলেন। সব শান্ত হবার পর মা বাবা দুজনেই আমাকে ঘরে নিয়ে বসাই। আমি বাবাকে বলি কলেজে একটা ছেলের সাথে আমার ঝামেলা হয়, পরে সে শত্রুতা সাধন করতে আমাকে কালো জাদু করে। তখন থেকে আমি অসুস্থ হয়ে থাকি, আর এই বই আমার পিছু নিয়েছে, যেখানেই যাই সেখানেই চলে আসে। এই বলে আমি বইটা দেখাই। বাবা বইটা হাতে নিয়ে বলে, এইটার সাথে সাথে আসে? আমি কর্কশ্বরে বললাম, হ্যাঁ বাবা, কিভাবে চলে আসে আমিও জানি না। আমার কথা শেষ না হতেই আমার মা বলে, কিন্তু এইটা তো আমি আগেও দেখেছিলাম কোথাও, কোথায় যেন দেখেছিলাম। মায়ের কথা শুনে আমার গলা শুকিয়ে যায়। আমার মনেও ছিল না ঢাকা যাবার সময় মা এই বই নিজের হাতেই আলমারিতে রেখেছিলেন। ধরা খাবার আগেই আমি জানাই, তোমার মনে নেই ঢাকা যাবার আগে এই বই আমার সাথে গ্রামে এসেছিল, তুমি এটি আলমারিতে রেখে দিয়েছিলে। আমি ভেবেছি একাই নষ্ট করতে পারবো এসব, কিন্তু দিন দিন এই বই আমাকে যন্ত্রণা দিচ্ছিল বেশি, তাই আপনাদের কাছে চলে এসেছি। আমাকে বাঁচান বাবা। আমার বাবা আমার পুরো কথা শুনে জানান, আমাদের এলাকায় রহিম কবিরাজের সাথে দেখা করব, উনি কিছু একটা করতে পারবে, তুই আগে কিছু খেয়ে নে বাবা। আমার ছেলেটা শুকিয়ে গেছে। বাবা আমাকে হাত মুখ ধোয়ার জন্য বলে। আমি হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নেই। দুপুরবেলা বাবা আমাকে নিয়ে রওনা করে রহিম কবিরাজের বাড়ি। ছোট ভাইয়ের বাইক চালিয়ে আমরা কবিরাজের বাড়ি যাই। আমার হাতে সেই বই। কবিরাজ উঠোনে কদু গাছের লতা পরিষ্কার করছিলেন। রাস্তা থেকে কবিরাজকে স্পষ্ট দেখা যাচ্ছিল। আমরা ওনার বাড়িতে পা রাখতেই কবিরাজ আচমকা মাথা ঘুরিয়ে আমাদের দিকে তাকান। আমাকে আর বাবাকে দেখে কবিরাজ নিজেই দৌড়ে এসে বলেন, আরে রাফি তুই? এইটুকু বলে কবিরাজ আরো কিছু বলতো, কিন্তু বাবার দিকে তাকিয়ে আর বলেনি। কবিরাজ কথা ঘুরিয়ে আবার বলে, এইদিকে আয় আমার সাথে। এ বলে কবিরাজ আমার হাত ধরে ওনার ঘরে নিয়ে যায়। বাবাকে বারান্দায় দাঁড়াতে বলে কবিরাজ ঘরের দরজা বন্ধ করে দেয়। ঘরে নিয়ে গিয়ে কবিরাজ আমাকে বলে, কেন শুধু শুধু এসব করতে গিয়েছিলি? ওই রায়হানকে আমি আমার বাড়ি থেকে তাড়িয়েছি 1 বছর আগেই। হারামি কবিরাজ শিখতে এসে সেই সুযোগে কালো জাদু করতো। বংশের শত্রুতা মেটাতে আমাকে বলেছিল কালো জাদু করতে, আমি করিনি। কিন্তু বুঝিনি রায়হান পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কালো জাদুর বই সংগ্রহ করে নিবে। নিপার মা বাবার সাথে আমার কথা হয়েছে। নিপাকে ব্ল্যাক ম্যাজিক যে তুই করেছিস সেটাও আমি জানি, আর কার কার প্রাণ সংশয় করেছিস তাও জানি। কিন্তু তুই এইটা জানিস না, রায়হান তোর জীবন উৎসর্গ করেই তোকে মালিক বানিয়েছে। মানে রায়হান তার শত্রুতা মিটিয়ে বইটা তোর ঘাড়ে তুলেছে, তোর জীবন উৎসর্গ করেই, যাতে তুই মরে যাস আর রায়হানের নাম না আসে। কবিরাজের মুখে পুরো কথা শুনে আমার মাথায় বাজ ভেঙে পড়ে। রায়হান ইচ্ছা করেই আমাকে ফাঁসিয়েছিল। আমি রাগে বসা থেকে উঠে বলি, আমি মরার আগে রায়হানকে খুন করব। আমার কথা শুনে কবিরাজ জানাই লাভ নেই। রায়হান এলাকা ছেড়েছে 2 মাস আগেই, ওর তো বাপ মা নেই। তুই জানিস ওর চাচারা কতটা অন্যায় করেছে তাদের সাথে? জায়গা জমির লোভে রায়হানের মা বাবাকে বান মেরেছিল, যার কারণে রায়হান ছোটবেলাতেই মা বাবা হারায়। ভুল বুঝতে পারে ওরা রায়হানকে লালন পালন করে। সেই রায়হান চাচাদের কালো জাদু করে প্রতিশোধ নিল। কেউ না জানলেও আমি সব জানি, কিন্তু রায়হানকে কবিরাজি বিদ্যা আমি শিখিয়েছিলাম। আমার উপরেও বিপদ আসতো যদি সত্যটা বলতাম, তাই সবটা গোপন রাখতে বাধ্য।
চলে আসি বাড়িতে। আমার মাথা ঘুরঘুর করছে। বাবা বহুবার জিজ্ঞেস করেছে, কিরে কবিরাজ কি বললো? বাবাকে 6 বুঝিয়ে আমি সবটা এড়িয়ে যাই। বাড়ি আসতে আসতে হয়ে যায় সন্ধ্যা। আমি ধরেই নিয়েছি আমার মৃত্যু অনিবার্য। শয়তান আমার ইচ্ছা পূরণ করে আমার জীবন কেড়ে নিচ্ছিল, আর আমি মাঝখানে কতগুলো পাপ করে ফেললাম। এই শয়তান আসলেই ধোঁকাবাজ। তাদের ধোকার কাছে মানুষ হার মানতে বাধ্য। ঘরে ঢুকতে ঢুকতে আমার মাথা ঝিনঝিন শুরু করে। পকেট থেকে ফোন বের করার পর দেখি টেকনাফের সেই হিন্দু কবিরাজের কল। রিসিভ করার আগেই মাথা ঝিনঝিন করায় আমি জ্ঞান হারাই। চোখ মেলে দেখি আমি হাসপাতালে। বাবা মা হামিদ আর নিপা আমার পাশে দাঁড়িয়ে। নিপাকে অনেকদিন পর দেখে আমার ভিতরটা মোচড় দিয়ে ওঠে। নিপাকে আমি বলি, তোমাকে না বলেছিলাম সুস্থ না হওয়ার আগে এসো না? আমার কথায় হামিদ বলে, নিপাকে আমিই কল করেছি। আমি আর কিছু বলিনি। নিপার চেহারায় তাকিয়েছিলাম শুধু। সে আমার চেয়ে 4 গুণ বেশি অসুস্থ। এইভাবে 2 দিন কাটে। নিপার মা বাবাও আমার কাছে এসে ক্ষমা চাই। কেন চাই সেটি তখনও আমি বুঝিনি। হয়তো মেয়েকে আমার থেকে আলাদা করেছে সেই জন্য। নিপা আমার বেশ যত্ন আত্তি করেছে। হামিদও সঙ্গ দিয়েছে। 2 দিন পর বাসায় এসে টেকনাফের সেই কবিরাজকে কল করেছি। আমি যেদিন জ্ঞান হারিয়েছিলাম সেদিন তিনি কলে যা যা বলেছে তা উনার ভাষায় বলছি। নমস্কার রাফি দাদা, আপনার সাথে জরুরি কথা ছিল। আমি বললাম, হ্যাঁ দাদা বলুন। আমি ব্যর্থ হওয়ার পর অনেক চেষ্টা করেছি এটি নিয়ে। আমার গুরু মহেশ দাদা এই সমস্যার সমাধান বের করেছে। ওই শয়তানকে অর্থাৎ ওই বদ জিনকে বন্দী করা অসম্ভব। যা করতে হবে তা ওই বইকে করা লাগবে। বইটা নষ্ট করতে পারলেই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আমি বললাম, এখন করণীয় কি দাদা? সে বলে, আপনি কাল বা পরশু আমাকে কল দিন। আমি ওস্তাদের সাথে আরো কিছু আলোচনা করছি। ততক্ষণে আপনি এরপরেই জ্ঞান হারিয়েছিলাম। 2 দিন পর এখন আবার ওনাকে কল করেছি। কল ছিল লাউড স্পিকারে। কল রিসিভ করে কবিরাজ জানাই, সবার হইচই শুনে আমি বুঝেছি কি হয়েছিল আপনার। আপনি টেকনাফ আসতে পারবেন? কবিরাজের কথা শুনে আমি হামিদের দিকে তাকাই। সাথে নিপা আর তার পরিবারও ছিল। হামিদ আমাকে ইশারায় বলে হ্যাঁ বলার জন্য। আমি সম্মতি জানাতেই কবিরাজ আমাকে বলে, পুরো 1 সপ্তাহের জন্য আসুন। 1 সপ্তাহ আপনি আমার কাছে থাকবেন। সাথে আপনার বন্ধু বা পরিবারের বেজোড় লোক আনুন। অর্থাৎ আপনি বাদে আপনার সাথে 1 জন, 3 জন, 5 জন এরকম বেজোড় সংখ্যার লোক আনবেন। টাকা পয়সা অনেক লাগবে। কম হলেও 50,000 টাকা খরচ হবে। পারবেন আপনি? আমি আবারও হামিদের দিকে তাকাই। হামিদের আগে আমার বাবা হ্যাঁ বলতে বলে। আমি বাবার দিকে তাকিয়ে কবিরাজকে সম্মতি জানাই। কবিরাজ আবার বলেন, ঠিক আছে, আগামীকাল রওনা করুন। পরশুদিন বিকালে আপনার কাজ শুরু করব। চাইলে আগামীকাল রাতেও রওনা করতে পারেন। এ বলে কবিরাজ কল কেটে দেন। আমার পরিবারের সবাই চিন্তিত হন টাকা নিয়ে। তখন নিপার বাবা জানান, আপনাদের যদি আপত্তি না থাকে জামাইয়ের চিকিৎসার খরচ আমি বহন করতে চাই। উনার মুখে জামাই ডাক শুনে আমার অন্তর শীতল হয়ে যায়। মনে হচ্ছিল সবটাই স্বপ্ন। নিপার বাবার কথা শুনে আমার বাবা হয়তো মানা করতে চেয়েছে। বাবাকে থামিয়ে নিপার মা বলেন, দয়া করে না করবেন না বিয়াই। চিকিৎসার পর ওদের তো এমনিতেই বিয়ে হবে। তখন রাফি আমার ছেলের মতোই। আমরা এইটা আমাদের জামাইকে না, আমাদের ছেলের জন্যই দিচ্ছি। আপনার ক্ষেতের অবস্থা খুব একটা ভালো না, এই দায়িত্বটা আমাদের দিন। ওনাদের অনুরোধের মূল কারণ আমি তখনও জানতাম না, জেনেছি পরেই। নিপা অসুস্থ হলেও আমার খেদমত খুব বেশি করেছে। উঠোনে আমার মা বাবা আর নিপার পরিবার বসে আড্ডা দিচ্ছে। সাথে হামিদও আছে। আমি আর নিপা ঘরের মধ্যে ছিলাম। কি যেন মনে করে আচমকা নিপা আমার বুকে শুয়ে পড়ে। আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আমি তো ভাই পুরুষ মানুষ, সব কান্না ভিতরেই করি আওয়াজ ছাড়া। নিপাকে সান্ত্বনা দেওয়ার জন্য ওর মাথায় হাত বুলাই। আচমকা নিপা আমার চোখে মুখে চুমু এঁকে দিতে শুরু করে। আমি চুপিসারে জানাই, কেউ এসে গেলে কি ভাববে। আমার কথা শুনে নিপা উঠে যায়। এরপর দরজা বন্ধ করে আমার উপরে উঠে। এরপর কিছু হয়েছে, আমি তা উল্লেখ করছি না, জরুরি না। আমি নিপার উপর ক্লান্ত হয়ে শুয়েছিলাম। নিপা তখন আমাকে সবটা জানাই। তার মা বাবা আমাকে সুস্থ করলে নিপা অসুস্থ হয়ে যাবে। ওনারা সবটা জানেন। আমার জন্য নিপার চাচাতো ভাই আর আমার ভাই যে মৃত্যুবরণ করেছে সবটাই ওনারা জানেন। কিভাবে জানেন তা বলা হবে কালো জাদু গল্পে। তো আমি কিন্তু কালো জাদু গল্প তখনই আনবো যখন আপনারা বেশি বেশি কমেন্ট করবেন, কারণ আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। নিপার মুখে সবটা জেনে আমি নিজেই ভয় পেয়ে যাই। এতক্ষণে বুঝতে পারি ওই রহিম কবিরাজ কিভাবে সবকিছু বুঝলো। নিপার কোনো দোষ দেওয়ার শক্তি আমার নেই। আমি যদি একটু সতর্ক থাকতাম তবে হয়তো এমন একটি ঘটনার সম্মুখীন হতাম না। রাতে খাবার শেষে নিপারা চলে যায় তাদের বাড়িতে। যদিও নিপা অনুরোধ করেছিল থাকার জন্য, নিপার মা বাবাও রাজি ছিলেন। আমি জোর করে পাঠিয়েছি। আমাদের মধ্যে সব ঠিক থাকলেও সমাজের লোক এটিকে ভালো নজরে দেখবে না। সকালে আসতে বলেছি নিপাকে। টেকনাফে যাব আমরা 4 জন। যেহেতু আমি বাদে বেজর লোক লাগবে, তাই হামিদ, বাবা আর নিপা যাবার সিদ্ধান্ত নেই। আমার বাবা আমার সাথে ঘুমিয়েছে। হামিদ তার বাড়িতে চলে গেছে। সকালে আসবে ওরা। আমি গড়াগড়ি করছিলাম অনেক। আমার ঘুম কিছুতেই আসছিল না। অনেক চেষ্টার পর চোখে হালকা ঘুম ধরে। চোখটা লেগেই আসবে তখনই আমি কারো ডাকে সজাগ হই। চোখ মেলে তাকিয়ে দেখি একটা কালো কুচকুচে ব্যক্তি আমার বুকের উপর বসে আছে। আমার রুমে লাইট জ্বলছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম তার সারা দেহ আর মুখ কালো, চোখটাও কালো, মুখ বন্ধ ছিল, তাই বুঝিনি কিছু। তার চোখ আর আমার চোখ ধাক্কা খেতেই কালো অভয়ব আমাকে সজোরে থাপ্পড় দেয়। লাফ দিয়ে আমি ঘুম থেকে জেগে যাই। আমার নড়াই বাবাও জেগে যান। বাবা আমার দিকে তাকিয়ে কিছু বলবে তার আগেই আমি জানাই, বাজে স্বপ্ন ছিল, ভয় পেয়ে গিয়েছিলাম। আমার কথা শুনেও বাবার চোখ বড় বড় ছিল।
উনি আমার গালে তাকিয়ে আছে। আমি ডান হাত তুলে গাল ধরতেই ভেজা ভেজা অনুভব করি। আমার হাতের স্পর্শে গালটা অনেক জ্বালা পোড়া করছিল। হাতটা নামিয়ে হাতের দিকে তাকিয়ে দেখি আমার হাতে রক্ত লেগে আছে। বালিশের কিনারা থেকে ফোন নিয়ে ক্যামেরায় নিজের গাল দেখি। 3টা নখের আঁচড় আমার গালে স্পষ্ট, অর্থাৎ স্বপ্নে দেখা সবটা বাস্তবে হয়েছে। বাবা বিছানা থেকে উঠে পানি আনতে যাই। বাবার ডাকে মাও জেগে যাই। আমাকে পানি খাইয়ে গালে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দেয় বাবা। আর ঘুম হয়নি। তাহাজ্জুদ পড়ার পর বাবার সহ মসজিদে যাই। ফজরের নামাজ শেষ করে বাড়ি ফিরে আসি। এসে দেখি হামিদ আর নিপা অলরেডি এসে গেছে। নিপার গালেও নখের চিহ্ন। নিপা আমার গালে ব্যান্ডেজ দেখে বলে, আপনিও কালো এটা দেখেছিলেন? বুঝে যাই নিপার সাথেও একই ঘটনা ঘটেছে। সকালে নাস্তা শেষ করে নিপার বাবার জন্য অপেক্ষা করি। নিপার বাবা 8টার পর আসে। আমার বাবার হাতে 50,000 টাকা তুলে দেয়। টাকা নেওয়ার পর তিনি জানান, আরো লাগলে আমাকে জানাবেন, ইনশাল্লাহ এইবার সব ঠিক হয়ে যাবে। সবাইকে বিদায় দিয়ে আমি, বাবা, নিপা আর হামিদ রওনা করি টেকনাফের উদ্দেশ্যে। ব্যাগে নিয়ে নিলাম সে কালো জাদুর অভিশপ্ত বইটি। বাসের 2 সিটে আমি আর নিপা বসি, আর 2 সিটে হামিদ আর বাবা বসেন। এই জার্নিটা যেমন প্রশান্তির ছিল তেমনই যন্ত্রণা দিয়েছে। আসুন জেনে নেই জার্নির বিষয়টা। সবসময়ের মতো হামিদ আমার পাশে বসতো। এতদিন পর নিপাকে কাছে পেয়েছি। হামিদ দুষ্টু ইশারায় আমাদের এক সিটে বসাই। সে বসে পড়ে বাবার সাথে। গ্রাম থেকে বাস আগে ঢাকায় যাবে। ঢাকা সায়দাবাদ থেকে বাস চেঞ্জ করে আবার কক্সবাজার যাব। লং জার্নি। বাস চলছিল বাসের মতো। নিপা আমার কাঁধে মাথা রেখে বসে আছে। ওর স্পর্শে আমার সব কষ্ট যেন মুছে যায়। আধা ঘন্টার মতো বাস যেতে না যেতে আচমকা ব্রেক করে। যাত্রীরা সবাই লাফিয়ে ওঠে। ড্রাইভার জানায় গাড়িতে কোনো সমস্যা হয়েছে। সবাই অপেক্ষা করি। ড্রাইভার আর হেল্পার বাসের বাইরে দাঁড়িয়ে কি যেন করে যাচ্ছিল। আমাদের অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছিল না। এদিকে দিন পার হয়ে গেলে ঝামেলা। ঢাকায় যেতে যেতেই দুপুর হবে। কক্সবাজার না হলে রাত 1টা-2টায় নামতে হবে। এরপর আবার টেকনাফ। বিরাট ঝামেলার বিষয়। অনেকক্ষণ বাদে ড্রাইভার আবার গাড়ি স্টার্ট দেয়। আমাদের যাত্রা চলে ঢাকার দিকে। দুপুর 2টায় সায়দাবাদ নেমে বাসের টিকিট কেটে নিয়েছি। যাবে সোজা কক্সবাজার। বাস এসেছে 2টা 40 মিনিটে, অতএব দেরি। ঢাকা থেকে কক্সবাজারগামী হওয়া পথটা ছিল হতাশাজনক। চট্টগ্রাম যাওয়ার আগে আমাদের বাস অ্যাক্সিডেন্ট করে। তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি, তবে বাসের সামনে থাকা গ্লাস অনেকটা ফেটে গেছে। চট্টগ্রাম মূল টাউনে আবার হয় আরেক বিপত্তি। বদ্দার হাটে আমাদের বাস একটা রিক্সা চালককে অ্যাক্সিডেন্ট করে। রিক্সা চালক অনেকটা আহত হয়েছে। প্যাসেঞ্জার সবাই ড্রাইভারকে গালাগালি করে। ড্রাইভার রিক্সাওয়ালার সাথে মিটমাট করে আবার টান দেয় গাড়ি। এরই মধ্যে হয়ে যায় সন্ধ্যা। চট্টগ্রাম নতুন ব্রিজ পেরিয়ে যখন কক্সবাজারের রাস্তায় গাড়ি চলছে তখন ড্রাইভার বিভিন্ন ভুল করতে থাকে। আচমকা বাস ডানে ঘুরাই, আবার বামে ঘুরাই, যেন তিনি মস্করা করে যাচ্ছে। যাত্রীরা চিল্লাচিল্লি করে, তাও ড্রাইভার ওসব আচরণ করতে থাকে। পরে একজন লোক সিট থেকে উঠে ড্রাইভারের কাছে যায়। চিল্লাপাল্লা করতেই ড্রাইভার গাড়ি থামাই। তখন সেই যাত্রী চিৎকার দিয়ে বলে, নেশা করে গাড়ি চালাস? তোর চোখ তো রক্তের মতো লাল, নামাই দে আমাদের। লোকটার কথা শুনে অনেক যাত্রীরাও রেগে যায়। সবাই ড্রাইভারের সাথে এক প্রকার তর্কে জড়িয়ে পড়ে। একটা সময় সব যাত্রী বাস থেকে নেমে যায়। আমরাও নেমে যাই হাইওয়ে রোডে। এখানে এত যাত্রীরা একটা বাসও পাবে না। ড্রাইভার আর হেল্পার অফিসে কথাবার্তা বলার পর চট্টগ্রাম থেকে তারা অন্য একটি ড্রাইভার পাঠায়। আমাদের যাত্রা আবার শুরু হয়। চকরিয়া পার হয়ে যখন নিরিবিলি হাইওয়েতে আসি তখন আচমকা বাস বন্ধ হয়ে গেছে। ড্রাইভার সবাইকে বসতে বলে বাইরে যাই। আবারও কোনো সমস্যা হয়েছে হয়তো। দেখতে দেখতে কেটে যায় প্রায় 1 ঘন্টা। এদিকে রাতও গভীর। সময় রাত 2টা। রাস্তার 2 পাশে পাহাড় আর বড় বড় গাছ। ডাকাতেরও ভয় থেকে যায়। এখন কোনো ডাকাতে হামলা করলে সব যাত্রী শেষ। একটা সময় যাত্রীরা গাড়ি থেকে নেমে ড্রাইভারের উপর চিল্লাপাল্লা শুরু করে। ড্রাইভার জানায় গাড়ির ইঞ্জিনে কিছু সমস্যা হয়েছে, ঠিক হয়ে যাবে। এ শুনে কেউ দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, কেউ এদিক সেদিক হাঁটছে। আটকে যায় আমরা মাঝ রাস্তায়। কিন্তু জানালা দিয়ে আমি দেখতে পাই ভিন্ন কিছু। বাহিরে জঙ্গলের পাশে যে গাছ, গাছের একটা সাইডে কালো একটা অভয়ব দাঁড়িয়ে আছে। আমি নিপাকে ডেকে সেটি দেখাতে যাব। তখনই সেই স্থান পুরো খালি হয়ে যায়, অর্থাৎ কেউ নেই। এসব নিয়ে যখন আমরা আলোচনা করছিলাম তখন হামিদ এসে বলে, আয় নিচে যাই, সিগারেট খেয়ে আসি একটা। আমি নিপাকে বসতে বলে হামিদকে বললাম, চল তাহলে। নিপা আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিল। আমি হামিদের সাথে বাইরে গিয়ে সিগারেট ধরাবো। তখন হামিদ বলে, তোর বাবা দেখবে, পেছনে আই। আমি ওর সাথে সাথে পেছনে যাই। হামিদ হাইওয়ে রোড বেয়ে সোজা হাঁটা ধরে। বাসের পিছনেই তো দাঁড়াতে পারে, এত দূর যাবার কি কারণ? আমি ডাক দিয়ে বলি, ওইদিকে কই যাস? আমার ডাকে হামিদ ছাড়া দেয়নি, সোজা হেঁটে চলে যাচ্ছিল। আমি ওর পিছু নিয়ে আটকাতে যাব, তখনই আমার কাঁধে কেউ হাত দেয়। আমি পেছন ফিরে তাকানোর পর আমার মাথায় বাস ভেঙে পড়ার অবস্থা। হামিদ, আমার বাবা আর নিপা দাঁড়িয়ে আছে। আমি কিছু বলার আগেই নিপা বলে, কাকে যেন নিচে যেতে বলে আপনিও নেমে এলেন বাস থেকে। আমি আপনাকে ডাকি কিন্তু আপনি সাড়া দেননি। নিজে নিজে কথা বলে নিচে নেমে এলেন। আমি হামিদ ভাই আর বাবাকে সব জানাই, আর এসে দেখি আপনি ওদিকে চলে যাচ্ছেন। বুঝতে বাকি নাই সে কে ছিল। আমার বুকে আবার উঠে ব্যথা। আমি বুক চেপে ধরতে মুখ দিয়ে রক্ত বের হতে থাকে আমার রক্ত বের হতে থাকে। বুকে হাত দিয়ে আমি রাস্তায় বসে পড়ি। আমার আশেপাশে যাত্রীরা ভিড় জমাই। সবার চোখেই আতঙ্কের চাহনি। আমার রক্ত বমি থামছিলই না। নিপা কান্না করে দেয় প্রায়। একটা সময় আমি জ্ঞান হারাই।
চোখ খোলার পর আমি নিজেকে আবিষ্কার করি বাসে। বাস চলতেছে, আমি জ্ঞান হারিয়ে পড়েছিলাম, তাই সবাই আমাকে তুলে বাসে এনেছে। এত রাতে এই জঙ্গলে হাসপাতালও নেই। প্রাথমিক চিকিৎসারত ছিলাম আমি। কক্সবাজার গিয়ে আমরা টেকনাফের উদ্দেশ্যে রওনা করি। আগেরবার গিয়েছিলাম, তাই পথ অপরিচিত নয়। কবিরাজের বাড়ি যেতেই কবিরাজের গিন্নি আমাদের আপ্যায়ন করে। কবিরাজ কিছু সময় পর এসে আমাকে বলে বইটা দিন। হামিদ ব্যাগ থেকে বইটা বের করে। কবিরাজ বইটা নিয়ে উঠানে চলে যান। আমরা অনেকটা অবাক হই। উনি এবার গোমরা মুখে ছিলেন। নিজে থেকে এসে বইটা নিয়ে চলে গেলেন। নাস্তা শেষ করে আমরা বসেছিলাম কিছুক্ষণ। খানিক সময় বাদে কবিরাজ আবার আসেন। এসে আমাদের বলেন সবাই বাইরে আসুন। কবিরাজের কথায় আমরা তাড়াহুড়া করে বাইরে এলাম। অনেকটা জলদি ছিল আমাদের। উঠানে এসে দেখি একটা মটকার ভিতরে পানি ভরছে ড্রাইভার। মটকা অর্থাৎ মাটির বড় একটি পাত্র। এই ড্রাইভার উনি যে আমাদের গতবার এনেছিল। পাত্রে পানি ঢেলে কবিরাজ কিছু সিঁদুর জাতীয় রং ঢালেন সেখানে। যদিও সেটির রং লাল ছিল, কিন্তু পাত্রে পড়ে যেতেই সেটি হলুদ হয়ে যায়। পাত্রের পুরো পানি হলুদ হয়ে যায়। কবিরাজ লাল কিছু সুতা নিয়ে পাত্রে ঢেলে দেন। সঙ্গে সঙ্গে পাত্রে থাকা পানিতে গরম পানির মতো বুদবুদ উঠতে শুরু করে দেয়। কবিরাজ আমাকে ডেকে বললেন, রাফি দাদা এদিকে আসুন। আমি এগিয়ে যাই। এগিয়ে এসে বুঝলাম কালো জাদুর বইটি পাত্রের ভিতরে ছিল এতক্ষণ। কবিরাজ আমাকে আবার বললেন, পাত্রে থাকা লাল সুতা এখন আমি ধরলে আমার হাত পুড়ে জ্বলে যাবে। আপনি এই পাত্রে হাত দিন। সুতাগুলা পানির উপরে তুলবেন না, পানির নিচে রেখে বইটার চারপাশে ভালোভাবে বেঁধে দিন। কবিরাজের কথায় আমি সেটিই করি। পাত্রে হাত দিয়ে সুতাগুলা বইয়ে বেঁধে দিয়েছি। কবিরাজ এরপর আমাকে বললেন, আপনার উপর হওয়া কুফুরি এবার বন্ধ করার সময় এসেছে। সন্ধ্যায় আমার সাথে যেতে হবে আপনার। কবিরাজের কথায় আমি সম্মতি জানাই। সন্ধ্যা ঘনিয়ে এলে কবিরাজ শুধু আমাকে নিয়েই বের হন। বাড়িতে রেখে গেলেন নিপা, হামিদ আর বাবাকে। বেজোর সংখ্যার মেহমান যদি বাড়িতে থাকে তবে বইটা নিজের কোনো শক্তি প্রয়োগ করতে ব্যর্থ হবে, আর এটি ততক্ষণই কার্যকরী হবে যতক্ষণ না কবিরাজ বাড়ি ফিরে যাবে। কবিরাজ আমাকে নিয়ে একটা কবরস্থানে যান। পাহাড়ের কিনারায় একটা কবরস্থান। সন্ধ্যার সময় আমি আর কবিরাজ একাই বের হয়েছিলাম, কিন্তু কবরস্থানে গিয়ে দেখি ড্রাইভার আগে থেকে সেখানে গিয়ে দেখতে পাই একটা কবর অর্ধেক খুঁড়েছে ড্রাইভার। আমাদের আসার পর ড্রাইভার বাকি অর্ধেক কবর খুঁড়েছে। আমার কাছে এই বিষয়টা অস্বাচ্ছন্দ্যবোধ মনে হচ্ছিল। আবার মনে পড়ে ঢাকার হুজুরের কথা। তিনি বলেছিলেন কুফুরি কাটাতে কুফুরির সাহায্য প্রয়োজন হয়, এতে রোগীর উপর কোনো প্রভাব পড়বে না। অর্থাৎ আমি শুধুমাত্র রোগী, আমার পাপ নেই, যা পাপ সবটাই উনাদের। কবর খোঁড়ার শেষে কবিরাজ ভিতরে থাকা লাশের কাছে যান। যতটুকু খেয়াল করেছি লাশের দেহ থেকে তিনি শুধুমাত্র কাফনের কাপড়টাই নিলেন, অন্য কিছু নেননি। কবর থেকে উঠে এসে কবিরাজ আমার কাছে আসেন। কাফনের সাদা কাপড়টি ব্যাগে ভরে ড্রাইভারকে বলেন, আলাদা আগুন ধরাও। ড্রাইভার কবরের বাইরে গিয়ে একটা ফাঁকা স্থানে আগুন ধরাই। কবিরাজ আমাকে সেখানে নিয়ে যান। আমাকে আগুনের সামনে বসিয়ে তিনি চোখ বন্ধ করতে বললেন। আমি চোখ বন্ধ করে বসি। উপলব্ধি করছিলাম কবিরাজ আমাকে কাফনের কাপড় দিয়ে পেঁচিয়ে নিচ্ছে। ভয়ে আমার আত্মা শুকিয়ে যাওয়ার অবস্থা। আমাকে নড়াচড়া করতে মানা করলেন। আমি সোজা হয়ে বসেছিলাম। আমার চারপাশে ঘুরে ঘুরে তিনি আমার গায়ে কাফনের কাপড় পেঁচিয়ে নিলেন। এরপর আমাকে চোখ খুলতে বললেন। বিশ্বাস করেন বা না করেন, আমি তখন যা দেখি তা আমার চোখকে বিশ্বাস করাতে পারছিলাম না। আমার কোলের উপরে অনেকগুলো কালো সাপ। ভয়ে আমার শরীর থরথর করে কাঁপছিল। কবিরাজ আমাকে আবার বললেন, তুমি এখন অনেক কিছুই দেখতে পাবে, ভয় পেও না। ওরা তোমাকে শুধুই ভয় দেখাবে, কিন্তু ক্ষতি করতে পারবে না। ভয়ের জন্য যদি কোনো ভুল করো তবে এখানে তুমি একা নয়, আমরা তিনজনই মৃত্যুর ঝুঁকিতে থাকবো। কবিরাজের কথা শুনে আমি শক্ত হয়ে বসি, যদিও মনে ভয় ছিল। এদিকে সাপ আমার বুক বেয়ে গলায় পেঁচিয়ে যাচ্ছে। ভয়ে আমার রুহুটা বের হয়ে যাবার বাকি। কবিরাজ কিছু মন্ত্র উচ্চারণ করে যাচ্ছে। কিছুক্ষণ পর তিনি আবার বললেন, চোখ বন্ধ করবা না, চোখ খোলাই রাখো, শয়তান যা ইচ্ছা করুক, আর কিছু সময়ের অপেক্ষা শুধু। কথাটা শেষ করে কবিরাজ আবার মন্ত্র পড়ায় মন দেয়। আমি তাকিয়েছিলাম কবিরাজের দিকে। দেখতে পাই কবিরাজের পিছনে একটা দানব দাঁড়িয়ে আছে। যেমন মোটা তেমন বিশাল দেহ তার, কালো কুচকুচে শরীর, চোখটা সাদা আলোর মতো জ্বলছে। আমি এটি সহ্য করার ক্ষমতা হারাতে যাচ্ছিলাম। তখন কবিরাজ আবার বলেন, আমরা কেউ তোমাকে ধরবো না, তোমার গায়ে অনেক সাপ দেখতে পাচ্ছ তুমি। কবিরাজের প্রশ্নে আমি বলি, হ্যাঁ, আমার গলাতেও জড়িয়ে আছে। কবিরাজ আবার বললেন, সবগুলা সাপ হাতে ধরে ধরে কাফনের কাপড়ে পেঁচিয়ে রাখবা। তুমি নিজে নিজে কাফনের কাপড় খোলো। আমি কাপড় ধীরে ধীরে খুলি। সাপগুলা আমাকে যেন কামড়াতে তাড়াহুড়া করে যাচ্ছে। কবিরাজের কথা মতো কাপড় খুলে আমি সাপগুলোকে কাপড়ে রাখতে শুরু করি। রবারের মতো সাপের দেহ। আমার যেমন ভয় হচ্ছিল তেমনই নিজেকে বাঁচানোর যুদ্ধ করছি। মোট 5-6টা সাপ হবে। সবগুলোকে কাপড়ে বেঁধে আমি একটা ঝুলি বানাই। তখন কবিরাজের পিছনে থাকা দানবটাকে আর দেখতে পাইনি। এইবার কবিরাজ আমাকে বলে, একা হেঁটে ওই কবরে কাপড়ের ঝুলিটা ফেলে আসো। অনেকে তোমাকে ডাকবে, ধোকা দিবে, তুমি কারো কথাই জবাব দিবে না, আর না তাদের ধোকায় পড়বে। শুধুই একটাই কাজ, কবরে ঝুলিটা ফেলে আসা। কবিরাজের আদেশ শুনে ঝুলিটা নিয়ে আমি কবরের দিকে যেতে থাকি। ড্রাইভার কবরস্থানের বাইরে থেকে আমার পথে একটা লাইট মারে, যাতে আমি স্পষ্ট পথ দেখতে পাই। কবরস্থানে প্রবেশ করতেই নিপা আমাকে ডাক দিয়ে বলে, রাফি, হামিদ ভাইকে ওই শয়তান আক্রমণ করেছে। আমি মনোযোগ সরাতেই যাব, তখন মনে পড়ে ধোকার কথা। এরা ধোকা দিবে,
তাছাড়া নিপা কিভাবে জানবে আমরা এখানে আছি? তার মানে এসে নিপা নয়। ধোকা বুঝিয়ে আমি সোজা হাঁটতে থাকি। এর মাঝে আবার বাবা মা অনেকেই আমাকে ডেকেছে। মাঝখানে আবার কবিরাজের কথাও শুনলাম। কবিরাজ আমাকে বলল, আমরা ব্যর্থ হয়ে গেছি, চলে আসো। আমি জানি এইটাও ধোকা, কারণ কবিরাজ বলেছিল আমার কাজ একটাই, শুধুই ঝুলিটা ফেলে আসা। অবশেষে কবরের মধ্যে আমি ঝুলিটা ফেলে দিয়েছি। সাথে সাথে ড্রাইভার দৌড়ে এসে কবরে মাটি দিতে লাগলো। কবিরাজ আমার কাছে এসে আমাকে জানাই, তোমার উপর হওয়া সকল কালো জাদু ধ্বংস হয়েছে। তোমার শরীরের অবস্থা ভালো না, শুধুই ডাক্তারি চিকিৎসার প্রয়োজন। এখন ভালো ভালো খাবার খাও আর সতেজ হও। কবিরাজের কথায় আমি আবার বলি, তাহলে নিপার উপর হওয়া কালো জাদু কখন কাটবেন আপনি? কবিরাজ মুচকি হেসে বলে, তুমি তো মাত্র সব শেষ করলে। নিপার উপরেও এই বই থেকে কালো জাদু করা হয়েছিল। বইকে বন্দি করেছি, আর শয়তানকে তুমি বন্দি করেছো। এই বইয়ের দ্বারা যতজন আক্রান্ত ছিল সবার উপর থেকে এই বিপদ কেটে গেছে। আমি আগামীকাল এই বইটা নিয়ে ইন্ডিয়ায় যাব আমার গুরুর কাছে। তিনি বইটাকে পুরোপুরি নষ্ট করে দিবে। এই যাত্রায় ফিরে আসতে আমার 2 মাস সময় লাগবে। তবে তুমি বিপদ মুক্ত এখন। সম্মানিত অডিয়েন্স, আমার জীবনের এই কালো অধ্যায়ের সাথে আপনারাও যুক্ত ছিলেন। নিজেদের স্বেচ্ছায় আপনারা এসেছেন, আপনারা গল্প শুনেছেন। কোনো বাস্তবতাই কিন্তু গল্পের মতো সুন্দর হয় না। এই গল্পে 80% সত্য রাখা হয়েছে। আমিও আপনাদের স্থানে হলে হয়তো এটিকে বানোয়াট কোনো গল্প বলে চালিয়ে দিতাম, স্বাভাবিক। কিন্তু আমি ভুক্তভোগী। যা যা আমার কল্পনার বাইরে ছিল সেসব পরিস্থিতিতে আমি পড়েছি। কালো জাদু যে কতটা ভয়ঙ্কর তা বুঝেছি। সুমন ভাইকে এবং রিয়াজ ভাইকে ধন্যবাদ। তাদের জন্যই আমি আমার এই কালো অধ্যায়টা আপনাদেরকে জানাতে পেরেছি। রিয়াজ ভাই খুব সুন্দরভাবে আমার গল্পটা লিখেছেন এবং সুমন ভাই খুব সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছেন। এই ঘটনায় ক্রাইম থাকায় সবকিছুই সত্য নাম ছিল, তবে ঘটনা শতভাগ সত্য। বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার। আমি এখন হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছি। আমার একটা কিডনিতে পানি জমে ড্যামেজ হয়ে গেছে। শরীরের অবস্থা আগের চেয়ে ভালো, ধীরে ধীরে ঠিক হয়ে যাব। সাথে নিপা আছে, হামিদও আছে, আমার পুরো পরিবার আছে। এত কিছুর পরেও যখন জিতে গেলাম তখন সবকিছু ভুলে যাচ্ছি। আমার সুস্থতার পর আমাদের বিয়ে হবে। সবার কাছে দোয়া চাচ্ছি যাতে আগামী দিনগুলো সুখের হয়।